ওয়েলকাম ব্যাক বন্ধুরা। রহস্যরাজের 19 নম্বর এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। এতদিন হয়তো সবাই ভূতের গল্প এবং ভৌতিক ঘটনার সাথে পরিচিত হয়েছেন, এবং আজকে যেটা আমরা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে হজ বড়ল, সুকুমার রায়ের লেখা হজ বড়ল। শুনেই ব্যাপারটা বুঝতে পারছেন, ঘেটে ঘ জগা খিচুড়ি পুরো একটা গল্প। গল্পটা আশা করব আপনাদের সবারই ভালো লাগবে। আর অবশ্যই শুরু করছি তাহলে। আর গল্পটা শুরু করার আগে সুকুমার রায়ের ব্যাপারে কিছু একটু বলে নেব। বাংলা সাহিত্যের কল্পনা ও কৌতূহলের অন্যান্য জাদুঘর হল সুকুমার রায়। 1887 সালের 30শে অক্টোবর কলকাতায় জন্ম নেওয়া সুকুমার রায় ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পুত্র এবং বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পিতা। পড়াশোনার ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত কৃতী। প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিদ্যায় শিক্ষালাভের পর তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান এবং সেখানে প্রিন্টিং এবং ফটোগ্রাফি প্রযুক্তিতে বিশেষ প্রশিক্ষণ নেন। দেশে ফিরে তিনি পারিবারিক ছাপাখানা ইউ রায় অ্যান্ড সন্সের দায়িত্ব গ্রহণ করেন এবং বাংলা প্রকাশনায় আধুনিকতার সূচনা করেন। সুকুমার রায় বাংলা সাহিত্যের ওপর এক সম্পূর্ণ নতুন ধারা নিয়ে আসেন, যেটাকে আমরা ননসেন্স সাহিত্য বলে জানি। যুক্তির সীমা ভেঙে কল্পনা, ব্যঙ্গ, ছন্দ আর গভীর হাস্যরসে ভরা এই সাহিত্য কথা আজও অন্যান্য। তার উল্লেখযোগ্য লেখা রচনাগুলোর মধ্যে রয়েছে আবোল তাবোল, হজ বড়ল, পাগলা দাশু, লক্ষণের শক্তিশেল, খাই খাই, ঝালাপালা সহ অসংখ্য ছড়া এবং ব্যঙ্গ রচনা। আজকে আমরা যে গল্পটি শেয়ার করছি, হজ বড়ল, তার প্রথম প্রকাশিত হয়েছিল 1921 সালে সুকুমার রায়ের সম্পাদিত শিশু কিশোর পত্রিকা সন্দেশ ধারাবাহিক রচনার মাধ্যমে। পরবর্তীকালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় এবং বাংলা সাহিত্যে এক কালজয়ী রচনায় পরিণত হয়। মাত্র 36 বছর বয়সে 1923 সালে তিনি প্রয়াত হলেও তার সৃষ্টি করা কল্পনার জগৎ আজও বাংলা সাহিত্যের চিরজীবী। শুরু করছি আজকের গল্প, হ জ বড়ল। গল্পের কথক ও প্রধান চরিত্রে আমি সপ্তর্ষি, শেয়াল চরিত্রে আকাশ, কাকেশ্বর কুচকুচের চরিত্রে কৌশিক এবং আরও বিভিন্ন চরিত্রে আমি, আকাশ আর অয়ন। শুনতে থাকুন হ জ ব র ল। বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু যেন ঘেমে অস্থির। ঘাসের ওপর আমার রুমালটা রাখা ছিল ঘাম মোছবার জন্য। যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল, ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? হঠাৎ চেয়ে দেখি রুমালটা তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাঁট প্যাঁট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল একটা রুমাল, হয়ে গেল একটা বিড়াল। অমনি বিড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি, ছিল একটা ডিম, হয়ে গেল একটা দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়ালও না, আসলে তুমি হচ্ছ রুমাল। এই কথা শুনে বেড়াল বলল, বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, এবার চন্দ্রবিন্দুও বলতে পারো। এবার শুনে বেড়ালটা বলল, তাও জানো না? বলে সে এক চোখ বুজে কেমন বিশ্রীভাবে ফ্যাচ ফ্যাচ করে হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ও চন্দ্রবিন্দু কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল, তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। বেড়ালটা এবার খুশি হয়ে বলল, হ্যাঁ, এ তো বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালবের স, রুমালের মা হলো চশমা। আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বিড়ালটা আবার সেই রকম বিশ্রীভাবে হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম।
তারপর বিড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে চেয়ে হঠাৎ করে বলল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম, বলা ভারী সোজা, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। একথা শুনে বিড়াল বলল, কেন, সে আর মুশকিল কিসের? বললাম, তা কি করে যেতে হয় তুমি জানো? বিড়াল একগাল হেসে বলল, তা আর জানি নে। কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস শীতের রাস্তা, 16 ঘন্টার পথ, গেলেই হলো। এ শুনে আমি বললাম, তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বিড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, হুম, সে আমার কর্ম নয়। আমার গেছোলা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলে দিতে পারতো। শুনে আমি বললাম, গেছো দাদা আবার কি? সে আবার কোথায় থাকে? শুনে বিড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকে? গাছেই থাকে। আমি বললাম, তা কোথায় গেলে তার সাথে দেখা হবে? এই কথা শুনে বিড়াল বলল, হুম, সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই। শুনে আমি বললাম, মানে কিরকম? সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসাব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা কোথায় আছে এখন, তারপর দেখতে হবে সেই হিসাব মতো কখন গিয়ে তুমি সেখানে পৌঁছাবে, তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কিরকম হিসেব? বিড়াল শুনে বলল, সে ভারী শক্ত, দেখবে কি করে। এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের ওপর লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকক্ষণ কি ভাবে, আর একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে, এই মনে করো তিব্বত। এই মনে করো গেছো বৌদি রান্না করছে। এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এরকম শুনতে শুনতে শেষটায় আমার রাগ ধরে গেল। আমি বললাম, দূর ছাই, কী সব আবোল তাবোল বকছে, একটুও ভালো লাগে না। বিড়ালটা অমনি বলল, আচ্ছা, তাহলে আর একটু সহজ করে বলছি, চোখ বোঝো। আমি যা বলবো মনে মনে তার হিসাব করো। আমি চোখ বুঝলাম। চোখ বুঝেই আছি তো বুঝেই আছি, বিড়ালের আর কোনো সারা শব্দ নেই। হঠাৎ সন্দেহ হলো। চোখ চেয়ে দেখি বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। কি আর করি, গাছতলায় একটা পাথরের ওপর বসে পড়লাম। বসতেই ভাঙা একটা মোটা গলায় কেউ বলে উঠল, 7 দুগুনি কত হয়? এমন সময় এদিক ওদিক তাকাচ্ছি, হঠাৎ আবার আওয়াজটা এলো, কই জবাব দিচ্ছ না যে? বাবা, 7 দুগুনি কত হয়? তখন ওপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল হাতে নিয়ে কি যেন লিখছে, আর একবার ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে আর জিজ্ঞেস করছে, 7 দুগুনি কত হয়? এবার আমি বললাম, 7 দুগুনি 14। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি হয়নি, ফেল ফেল। আমি ভয়ানক রাগ করলাম, বললাম, নিশ্চয়ই হয়েছে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, 7 দুগুনি 14 নামে 4, আর হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কি করে হলো? কাক বলল, তুমি যখন বলছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা আর 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধা করে 14 আনা না লিখে ফেলতাম, তাহলে এতক্ষণে সেটা হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। আমি বললাম, এমন আনারই কথা তো আগে কতদিনও শুনিনি। 7 দুগুণে যদি 14 হয়, সে তবে সবসময় 14ই হবে, 1 ঘন্টা আগে হলেও 14, 10 দিন পরে হলেও 14। কাকটা ভারী অবাক হয়ে বলল, বুঝতে পেরেছি, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি। আমি বললাম, সময়ের দাম আবার কীরকম? একথা শুনে কাক বলল,
এখানে যদি কদিন থাকতে তাহলে বুঝতে পারছা আমাদের বাজারে এখন সময়ের বহুত মাগ্গি। এতটুকু বাজে খরচা করার জন্যই এই তো কদিন আগে খেটে খুটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও আবার তোমার সাথে সঙ্গে তর্ক করতে করতে অর্ধেক খরচা হয়ে গেল। এটা বলে সে আবার হিসেব করতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যেন একটা সুরুত করে পিছলিয়ে মাটিতে নামলো। চেয়ে দেখি 1.5 হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুকো, তাতে কলকে টলকে কিছু নেই। তার মাথা ভরা টাক, টাকের ওপর খড়ি দিয়ে কি যেন সব লেখা আছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুকোতে 2-1 টান দিয়ে জিজ্ঞেস করলো, বলি কই হিসেবটা হলো? কাক খানিক এবারে এদিক ওদিক তাকিয়ে বলল, এই হলো বলে। এটা শুনে বুড়ো বলল, কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসেবটা হয়ে উঠল না। এবারে কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষলো, তারপর জিজ্ঞেস করলো, কতদিন বললে? বুড়ো বলল, 19। কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল, লাখ 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 20। বুড়ো বলল, 21। কাক অমনি বলল, 22। বুড়ো বলল, 23। ঠিক যেন নীলেম ডাকছে কেউ। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, এ বাছা তুমি ডাকছো না কেন? আমি বললাম, খামোকা ডাকতে যাব কেন আমি? বুড়ো এতক্ষণ আমার দিকে তাকায়নি। হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বন বন করে 8-10 পাক ঘুরে আমার দিকে, তারপর হুকোটাকে দূরবীনের মতো চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমার বারবার দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে হাঁকতে বলল, খাড়াই 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতেই পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলায়ও 26 ইঞ্চি, আমি কি শুয়োর নাকি? বুড়ো বলল, বিশ্বাস হয় না তো দেখো। দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গিয়েছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে। তাই বুড়ো যা কিছুই মাপে সবই 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞেস করলো, তা বলি ওজন কত? বুড়ো তার 2টো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল, 2.5-এর। আমি বললাম, সে কি, পটলার ওজনও তো 21-এর, সে আমার চাইতে 1.5 বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল, সে বাবা তোমাদের হিসেব অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 2.5-এর, বয়স 37। আমি বললাম, দুধ, আমার বয়স 8 বছর 3 মাস, বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞেস করলো, বলি বাড়তি না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলল, বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? আমি বললাম, বয়স আবার কমবে কি করে? শুনে বুড়ো বলল, তা নয় তো কি, কেবল বেড়েই চলবে নাকি? তাহলেই তো গেছি, একদিন দেখবো বয়স বাড়তে বাড়তে একেবারে 60, 70, 80 বছর পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম, তা তো হবেই, 80 বছর বয়স হলে তো মানুষ বুড়ো হবেই। বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হতে যাবে কেন? 40 বছর বয়স হলেই তো বয়স ঘুরিয়ে দিই আমরা, তখন আর 41, 42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো নামলো, আবার উঠলো,
এখন আমার বয়স হয়েছে মাত্র 13 বছর। শুনে আমার ভয়ানক হাসি পেল। কাক বলল, আহা, তোমরা একটু আস্তে কথা কাও, আমি আমার হিসেবটা সেরে নিই ততক্ষণ। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস ফিস করে বলতে লাগলো, একটি চমৎকার গল্প বলি তোমায়, শোনো। দাঁড়াও একটু ভেবে নি। এই বলে তার হুকো দিয়ে টেকো মাথা চুলকোতে চুলকোতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, হ্যাঁ মনে পড়েছে, শোনো। তারপর একদিন বড় রানী তো রাজকন্যার গুলিসুতো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা কি ঘুমোতে ঘুমোতে হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেনাপতি সিপাই পল্টন হই হই রই রই মার মার কাট কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মুক্কেল সবাই বলে, ভালো কথা, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না, সুর সুর করে পালাতে লাগে। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই বিজ্ঞাপনটা পেয়েছ? হ্যান্ডবিল। আমি বললাম, না, কই কিসের বিজ্ঞাপন? বলতেই কাকটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে আমার হাতে দিল। আমি পড়ে দেখলাম, তাতে লেখা আছে, শ্রী শ্রী ভূষণ্ডী ককায় নম, শ্রী শ্রী কাকেশ্বর কুচকুচে, 41 নম্বর গেছো বাজার কাগিয়াপটি। আমরা হিসাবি বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি 1 টাকা 1 আনা। চিলড্রেন হাফ প্রাইস, অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতার মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি অবশ্যই বিবরণ পাঠাইলে ফেরত দেখে ক্যাটালগ পাঠাইয়া থাকি। তবে সাবধান সাবধান সাবধান, আমরা সনাতন বয়ঃসঙ্গী দ্বারকুলীন অর্থাৎ দ্বার কাক, আজকাল নানান শ্রেণীর পাতি কাক, হেরে কাক, রাম কাক প্রভৃতি কাকেরাও অর্থলোভে নানারূপ ব্যবসা চালাইতেছে। তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হবেন না। কাক বলল, কেমন হয়েছে? আমি বললাম, সবটা তো ভালো করে বোঝা গেল না। কাক গম্ভীর হয়ে বলল, ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের এসেছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলাতেই বুড়ো মাত মাত করে তেড়ে উঠে বলল, দেখ, ফের যদি টেকো মাথা বলবি তো হুকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব। কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবলো, তারপর বলল, আরে টেকো নয়, টেকো নয়, টেপো মাথা, টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গেছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজ গজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? এবারে বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, কই দেখি। কাক অমনি এই দেখো বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের ওপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে পড়ল, বসে পড়ল, আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে, ও মা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুড়ে কাঁদতে লাগলো। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি? 60। পুরো অমনি কান না থামিয়ে বলল, 61, 62, 64। আবার কাকও তার গলায় তাল মিলিয়ে বলল, 65। আমি দেখলাম আবার বুঝি ঢাকাঢাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই হিসেবটা তো দেখলে না? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো, কি হিসেব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, ইয়াদি কীর্দ অত্র কাকত্তনামা লিখিতংশী কাকেশ্বর কুচকুচে কার্যাচঙ্গে ইমারত খেসারত দলিল দস্তাবেজ দস্ত ওয়াশিংটনগণ মালিক দখিলাকার সত্য অত্র নাইব সেরেস্তায় দস্ত বদস্ত কায়েম মুকারি পদ কট্টিপাট্টা অথবা কাওলা কবুলিয়াত সত্যতায় কিনা বিনা সত্যতায় মুনসেসি আদালতে কিংবা দায়রায়
সোপর্দ আসামি, ফরিয়াসি, সাক্ষী, সাবুত গহর, মোকদ্দমায় দায়ের কিংবা আফসোস মোকলল, নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়। আমার পড়া শেষ না হতেই বুড়ো বলে উঠল, বলি এসব কি লিখেছিস আবোল তাবোল? কাক বলল, ওসব লিখতে হয়। যদি তা না হয় তাহলে আদালতে হিসেব টিকবে না কেন? ঠিক যদি চৌকস মতন কাজ করতে হয় তাহলে এগুলো বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছো, কিন্তু আসল হিসাবটা কি হলো তা তো বললে না। কাক বলল, হ্যাঁ, তাও তো বলা হয়েছে। ওহে, শেষ দিকটা একটু পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জামা 1/2, খরচ 37 বৎসর। কাক বলল, দেখে বোঝাই যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয় আর জিসিএমও নয়, সুতরাং এটা ত্রৈরাশিকের অঙ্ক না হলে ভগ্নাংশের। পরীক্ষা করে দেখলাম 2.5 সেটটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার, তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও? বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞেস করে নি। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো রে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভেতর থেকে ডেকে উঠল, কেন ডাকছিস? বুড়ো বলল, কাকেশ্বর কি বলছে শোন। আবার সেই রকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। তেরে উত্তরে হলো, কাকে বলছে ভগ্নাংশ, তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশিক। একটুক্ষণ পরে জবাব এলো, আচ্ছা ত্রৈরাশিক দিতে বল। বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুধোটার যেমন বুদ্ধি, ত্রৈরাশিক বলবো কেন? ভগ্নাংশ খারাপ হলো কিসে? না হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে 2.5 সেরের গোটা সের দুটো বাদ গেলে রইল ভগ্নাংশের 8 সের। সেইভাবে দেখতে গেলে তোমার হিসেব হলো 8 সের। 8 সেরের হিসেবে দাম পড়বে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জাল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাটছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও পয়সা 6টা। পয়সা পেয়ে কাক মহাফুর্তি, সে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। বুড়ো অমনি আবার তেড়ে উঠল, ফের টাক বলছিস? দাঁড়া, ওরে বুধো রে, কি রে, শিগগিরি আয়, আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোটলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। চেয়ে দেখলাম একটা বুড়ো একটা প্রকাণ্ড বোচকার মধ্যে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে। বুড়োটা দেখতে অবিকল হুকোওয়ালা বুড়োর মতো। হুকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে, তাকে টেনে না তুলে সে নিজেই পোটলার ওপর চড়ে বসে বলতে লাগলো, ওঠ বলছি, শিগগিরি ওঠ, বলে ধাই ধাই করে তার টাকে হুকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মিটমিটিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছ? বুধোর বোঝা বুধোর ঘাড়ে। এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধো তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে সে পোটলা উঁচিয়ে দাঁত কুড়মুড় করে বলতে লাগলো, তবে রে স্টুপিড উধো। উধো আস্তিন গুটিয়ে হুকো হাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তবে রে লক্ষ্মী চারা বুধো।
কাক বলল, লেগে যা নারদ নারদ। অমনি খটাপট খটাখট দমাদম ধপাধপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উদো চিৎপাত হয়ে শুয়ে পড়েছে, আর বুধুও ছটপট করে তাকে হাত বুলোচ্ছে। বুধো কান্না শুরু করলো, ওরে আমার ভাই রে উধো রে, তুই এখন কোথায় গেলি রে? উদো কাঁদতে কাঁদতে বলল, ওরে আমার হায় ভাই রে, আমাদের বুধোর কি হলো রে? তারপর দুজনে উঠে খুব খানিক গলা জড়িয়ে ধরে কাঁদাকাঁদি শুরু করলো, আর খুব ভয়ানক কোলাকুলি দিয়ে দিব্যি খোশ মেজাজে গাছের মধ্যে ঢুকে পড়লো। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। আমি ভাবছিলাম এই বেলা পথ খুঁজি, বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কীরকম শব্দ হচ্ছে। কেউ যেন হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না। উকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর, পেঁচা না ভূত, ঠিক বোঝাই যাচ্ছে না। খালি হাত পা ছুটছে, হাসছে আর বলছে, এই গেলেও নাড়ি ভুড়ি সব ফেটে গেলেও। হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে উঠে বলল, ভাগ্যিস তুমি এসে পড়লে, না হলে আমার হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। আমি বললাম, তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? জন্তুটা বলল, কেন হাসতে শুনবে? মনে করো পৃথিবী যদি চ্যাপ্টা হতো আর সব জল ডাঙায় এসে পড়তো, আর ডাঙার মাটি সব গুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপধপ আছাড় খেয়ে পড়তো, তাহলে ও হো হো। এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল। আমি বললাম, কি আশ্চর্য, এর জন্য তুমি এত ভয়ানক হাসছো? সে আবার হাসি থামিয়ে বলল, না না, শুধু এর জন্য নয়। মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলপি বরফ আর এক হাতে সাজে মাটি, আর ওই লোকটি কুলপি খেতে খেতে ভুলে সাজে মাটি খেয়ে ফেলেছে। ও হো 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 হো। জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম হিজিবিজবিজ, আমার নাম হিজিবিজবিজ, আমার ভয়ের নাম হিজিবিজবিজ, আমার বাবার নাম হিজিবিজবিজ, আমার পিসের নাম হিজিবিজবিজ। আমি বললাম, তার চেয়ে তো সোজা করে বললেই হয় তোমার 14 গোষ্ঠীর নাম হিজিবিজবিজ। সে আবার খানিক ভেবে বলল, তা তো নয়, আমার নাম তকাই, আমার মামার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার মেশোর নামও তকাই, আমার শ্বশুরের নামও তকাই। আমি ধমক দিয়ে বললাম, সত্যি বলছো না বানিয়ে? জন্তুটা এবারে কেমন থতমত খেয়ে গেল, বলল, না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। এবার আমার ভয়ানক রাগ হলো। আমি তেড়ে বললাম, তোমার একটাও কথা আমি বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল হঠাৎ উকি মেরে জিজ্ঞেস করলো, আমার নাম কথা হচ্ছে বুঝি? আমি বলতেই যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতে তরতর করে এসে সে বলতে লাগলো, তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না, তাই আমি একটা বক্তৃতা দিতে চাই। তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো। হে বালকবৃন্দ এবং স্নেহের হিজিবিজবিজ, আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যাঁ করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় বিএ অর্থাৎ ব্যয়। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এটা একেবারে অন্যায়। এই তো কিছুদিন আগে এই হতভাগা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়।
এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিছুই নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা, কিংবা নারকেলের ছোবড়া, কিংবা খবরের কাগজ, কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনোই খাই না। আমরা কচিত কখনো লেপ, কম্বল কিংবা তোষক বালিশ এসব একটু আধটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট, পালং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যেবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে, তখন শখ করে আমরা অনেক রকম জিনিস চিবিয়ে কিংবা চেখে দেখি, যেমন পেন্সিল, রাবার কিংবা বোতলের ছিপি, কিংবা শুকনো জুতো, কিংবা ক্যাম্বিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুর দাদা একবার ফুর্তির চোটে সাহেবের আধখানার তাঁবু প্রায় খেয়ে শেষ করে দিয়েছিল। কিন্তু তা বলে কাঁচি কিংবা শিশি বোতল এবং আমরা কোনোদিন খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সে সব নেহাত ছোটখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্ত বারশোক খেয়ে ফেলেছিল। বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যাঁ ব্যাঁ করে ভয়ঙ্কর কাঁদতে লাগলো। তা বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। হিজিবিজ পিচটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিল। হঠাৎ ছাগল তার বিকট কান্না শুনে হাউ মাউ করে ধুরমুর করে উঠে বসলো আর বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লাগছে। আমি বললাম, তা বলি এর মধ্যে আবার হাসির কি হলো? সে বলল, এই একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকতো, সে সবাই তার উপর ছুটেছিল। একদিন তাদের বাড়ি এমন বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে। আমি বললাম, যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে যাচ্ছি, অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপকানার পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমার ফিরতে দেখে সে আবদার করে আহ্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো, না ভাই না, এখন আমার গাইতে বলো না, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম, কি আপদ, কে তোমায় গাইতে বলেছে? লোকটা এমন বেহায়া, সে তবুও আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো। রাগ করলে বুঝি? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়েই দিচ্ছি। রাগ করবার দরকার কি ভাই? আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজিবিজ বিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান হোক গান হোক গান হোক, জমবে ভালো। অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত 2 তারা গানের কাগজ বের করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ শুরু গলায় চিৎকার করে গান ধরল, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। এই একটি মাত্র পদ সে একবার গাইল, 2 বার গাইল, 5 বার, 10 বার গাইল। আমি বললাম, এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই বলছি? ন্যাড়া বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য গান। সেটা হচ্ছে, অলিগলি চলিরাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। সে গান আজকাল আমি গাই না। আরেকটা গান আছে, নৈনিতালের নতুন আলু, সেটা হচ্ছে সিকি পাকার গান। এই বলেই সে গান ধরল, মিশি পাকা সিকি পাকা আকাশের কানে কানে সিকিবতী ছিটকানা সুর সুর, গানে গানে আলা ভোলা বাঁকা আলো, আদা আদা কত দূরে, সরু মোটা সাদা কালো, ছল ছল ঝুয়া ছুড়ে। আমি বললাম, এ আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হিজিবিজবিজ বলল, হ্যাঁ, গানটা ভারী শক্ত।
ছাগল বলল, শক্ত আবার কোথায়? এই শিশির বোতলের জায়গাটাই একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো শক্ত কিচ্ছু পেলামই না। ন্যাড়াটা খুব অভিমান করে বলল, তা তোমরা সহজ গান শুনতে চাও, সে কথা তো বললেই হয়, ও তো কথা শোনার দরকার কি? আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই বলে সে আরেকটা গান ধরল। বাদুর বলে, ওরে ভাই সজারু, আজকে রাখতে দেখবে একটা মজারু। আমি অমনি বললাম, মজারু বলে কোনো কথা হয় নাকি? ন্যাড়া বলল, কেন হবে না? আলবাত হয়। সজারু, ক্যাঙারু, দেবদারু হতে পারে, মজারু কেন হবে না? ছাগল বলল, ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। অমনি আবার শুরু হলো। বাদুর বলে, ওরে ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেতায় চামচে কি আর পেঁচারা, আসবে সবাই মারবে তো ইঁদুর বেচারা। কাব্যে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে চোখ লাগবে ঘাতাতে কপাটি, দেখবে তখন ছিন্নি ছেঙা চপাটি। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু সামলে নিলাম নিজেকে। গানটা চলতে লাগলো। সজারু কয় ঝোপের মাঝে এখনই, গিন্নি আমার ঘুম দিয়েছে দেখনি। জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনবে তাদের চেঁচানি। খ্যাংরা খোঁচা করবো তোদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুর বলে, পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার এসব ভুতুমি। ঘুমোয় কেউ এমন ভুষো আদারে, গিন্নি তোমার হোতলা এবং হাদারে। তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে, চিমনি চাটা ভ্যাপসা মুখো ভ্যাপাটে। গানটা আরও চলতো কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতে একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার আশেপাশে চারদিকে ভিড় জমেছে। একটা সজারু এগিয়ে এসে ফোঁত করে কাঁদছে, আর একটা শ্যামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠে থাপড়াচ্ছে আর ফিসফিস করে বলছে, কেঁদো না, কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা তকমা আটা পাগড়ি বাঁধা কোলা ব্যাঙ রু লুচিয়ে চিৎকার করে বলে উঠল, মানহানির মোকদ্দমা। অমনি কোথার থেকে একটা কালো ঝোলা পড়া হুতুম প্যাঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের ওপর বসে চোখ বুজে ঢুলতে লাগলো, আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। প্যাঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চারদিক তাকিয়ে তক্ষুনি আবার চোখ বুজে ফুরল। নালিশ বাতলাও। বলতেই কুমিরটা অনেকটা কষ্টে কাদো কাদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে 5-6 ফোঁটা জল বের করে ফেলল। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো, ধর্মাবাতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা, সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু অতি উপাদায় জিনিস। কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে, সুতরাং বিষয়টা একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলতেই একটা শিয়াল শ্যামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি আশার জিনিস, কচু খেলে গলা কুটকুট করে। কচু পোড়া খাও বললে মানুষ চটে যায়। কচু খায় খাড়া, কচু খায় শুয়োর আর সজারু। সজারুটা আবার ফ্যাঁত ফ্যাঁত করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞেস করলো, দলিলপত্র সাক্ষী বাবদ কিছু আছে? সজারু ন্যাড়া
দিকে তাকিয়ে বলল, এই তো ওর হাতে সব দলিল রয়েছে। বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে একতারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগলো। একের পিঠে দুই, চৌকি চেপে শুই, পোটলা বেঁধে তুই, গোলাপ চাপা জুই, ইলিশ মাগুর রুই, হিংচে পালং পুই, সাং বাঁধানো ভুই, গোবর জলে ধুই, কাঁদিস কেন তুই? সজারু বলল, আহা, ওটা কেন? ওটা তো নয়। কুমির বলল, তাও না, তাই নাকি? আচ্ছা দাঁড়াও। এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো। চাঁদনি রাতে পেদনি পিসিস সজনে তলায় খোঁজ নারে, থ্যাতলা মাতা হ্যাংলা সেতা হার ক্যাচা কাজ ভোজ মারে, চালতা গাছে আলতা পড়া নাক ঝোলানো সাচ্চুনি, মাকড়ি নেড়ে হাকড়ে বলে আমায় তো কেউ ডাকছিনি, মুন্ডু ঝোলা উল্টো বুড়ি, ঝুলছে দেখে চুল খুলে, ভুলছে দুলি মিনসেগুলোর মাংস খাবো তুল তুলে। সজারু বলল, দূর ছাই, কি যে পড়ছে তার নেই ঠিক। কুমির বলল, তাহলে কোনটা? এইটা? এই দম্বল টেকো অম্বল, কোথা কম্বল করে সম্বল বোকা ভম্বল। এটাও না? আচ্ছা তাহলে দাঁড়াও দেখছি। নিঝুম নিঝুম নিশুত রাতে একা শোয়ে তেতালাতে, খালি খালি খিদে পায় কেন রে? কি বললে? ও সব নয়? তোমার গিন্নির নামে কবিতা? তা সে আগে বললেই হতো। এই তো, রামভোজনের গিন্নিটা, বাপরে যেন সিংহিটা, বাসন নাড়ে ঝনার ঝন, কাপড় কাচে দমাদ্দম। এটাও মিলছে না। তাহলে নিশ্চয়ই ওটা। খুসখুসে কাশি, ঘুষঘুষে জ্বর, ফুসফুসে ছেঁদা, বুড়ো তুই মর, মাঝরাতে ব্যথা, পাঁচরাতে বাঁধ, আজ রাতে বুড়ো হবি কুপকাত। সজারুটা এবারে ভয়ঙ্কর কাঁদতে লাগলো। হায় হায়, আমার পয়সাগুলো সব চলে গেল। কোথাকার এক আহাম্মক উকিল, দলিল দলিলে খুঁজেই পায় না কিছু। ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়ে গেছিল। সে হঠাৎ বলে উঠল, কোনটা শুনতে চাও? সেই যে বাদুর বলে ওরে ভাই সজারু, সেইটে? সজারু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সেইটেই। অমনি শেয়াল আবার তেড়ে উঠল। বাদুর আবার কি বলে? হুজুর, তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আগ্রহ। কোলা ব্যাং আর গাল ফুলিয়ে হেঁকে বলল, বাদুর গোপাল আজিরাও। সবাই দেখি এদিক ওদিক তাকিয়ে দেখলো, কোথাও বাদুর নেই। তখন শেয়াল বলল, তাহলে হুজুর, ওদের সকলের ফাঁসির হুকুম হোক। কুমির বলল, তা কেন? এখন আমার আপিল করব। পেঁচা চোখ বুজে বলল, আপেল চলুক, সাক্ষী আনাও। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজিবিজবিজকে জিজ্ঞেস করলো, সাক্ষী দিবি? 4 আনা পয়সা পাবি। পয়সার নামে হিজিবিজবিজ তড়াক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাট ফ্যাট করে হেসে ফেলল। শেয়াল বলল, হাস্য কেন? হিজিবিজবিজ বলল, একজনকে শিখিয়ে দিয়েছি। তুই সাক্ষী দিবে যে ওইটা সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথার ওপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে তুমি কি আসামিকে চেনো, অমনি সে বলে উঠেছে, আগে হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার ওপর লাল কালির ছাপ। শিয়াল এবার জিজ্ঞেস করলো, তুমি সজারুকে চেনো? হিজিবিজবিজ বলল, হ্যাঁ, সজারুকে চিনি, কুমিরকে চিনি, সব চিনি। সজারু করতে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাটা, আর কুমির গায়ে চাকা চাকা ঢিপির মতো, আর ছাগল টাগল ধরে খায়। বলতেই ব্যাকরণ সিং করে ভয়ানক কেঁদে উঠল। আমি বললাম, আবার কি হলো?
ছাগল বলল, আমার মামা আটখানা কুমিরে খেয়েছিল, তাই আটখানা মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল, তুমি এখন চুপ করো দেখি। শিয়াল জিজ্ঞেস করলো, তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো? হিজিবিজবিজ বলল, তার জানি না, একজন নালিশ করে আর একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে ধরে আনা হয়, তাকেই আসামি বলে। এক এক দিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সেই সবসময় বসে বসে ঘুমোয়। এই কথা শুনে পেঁচা বলল, আমি কখনো ঘুমোচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুজে আছি। হিজিবিজবিজ বলল, অনেকেই জজ দেখেছি, তাদের সকলের চোখেই ব্যারাম আছে। বলেই সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো। শিয়াল বলল, আবার কি হলো? হিজিবিজবিজ বলল, একজনের মাথায় ব্যারাম ছিল, সেই সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুত বন্য মর্তিত্ব, আর তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বরেশু। কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্প হয়ে বাড়িটি সব বের পড়ে গেছে। শিয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? সে বলল, আমার নাম হিজিবিজবিজ। শিয়াল বলল, নামের আবার এখন তখন আছে নাকি? হিজিবিজবিজ বলল, কার কথা বলছো? শ্রীনিবাস, শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থাকা উধো আর বুধো একসঙ্গে চেঁচিয়ে উঠল, তাহলে শ্রীনিবাস মন্নায় মরে গিয়েছে। উধো বলল, দেশে বলেই লোকেরা সব হুস হুস করে মরে যায়। বুধো বলল, হাবুলের কাকা যেই দেশে গেল অমনি শুনি মরে গিয়েছে। শিয়াল বলল, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। এটা শুনে উধো বুধোকে বলল, ফের সবাই যদি মিলে কথা বলবি তো মেরে মারতে মারতে সাবার করে ফেলবো। বুধো বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পটলা পেটা করে দেবো। শিয়াল বলল, হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে লেজ আছড়িয়ে বলল, কে বলল মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। বলেই তক্ষুনি ঠকঠক করে শিয়াল 16টা পয়সা গুনে হিজিবিজবিজের হাতে ধরিয়ে দিল। অমনি কে যেন ওপর থেকে বলে উঠল, 1 নম্বর সাক্ষী, নগদ হিসাব মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাকেশ্বর বসে সব লিখছে। শিয়াল আবার জিজ্ঞেস করলো, তুমি এ বিষয়ে কিছু জানো? হিজিবিজবিজ খানিক ভেবে বলল, শিয়ালের বিষয়টা কারণ আছে, সেটা জানি। শিয়াল বলল, কি গান শুনি? হিজিবিজবিজ সুর করে গাইতে লাগলো, আয় আয় আয়, শিয়ালে বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়? বলতেই শিয়াল ভয়ানক ব্যস্ত হয়ে পড়ল। থাক থাক, সে অন্য শিয়ালের কথা। তোমার সাক্ষী দেওয়া হয়ে শেষ হয়ে গিয়েছে? এইদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়মুড় লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই সে বলতে আরম্ভ করলো, শ্রী শ্রী ভূষণ্ডী কগায় নম, শ্রী কাকেশ্বর কুচকুচে, 41 নম্বর গাইছোয়া বাজার, কাগিয়াপট্টি। আমরা বেহিসাবি ও হিসাবি খুচরা পাইকারি সকল পোলার গণনার কার্য। শিয়াল বলল, বাজে কথা বলো না, যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। তোমার নাম কি? কাক বলল, কি আপদ? তাই তো বললাম, শ্রী কাকেশ্বর কুচকুচে। শিয়াল বলল, নিবাস কোথায়? বললাম যে কাগিয়াপট্টি। সে এখান থেকে কত দূর? কাক বলল,
তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম। যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। শিয়াল বলল, আর বিদ্যে জাহির করতে হবে না, জিজ্ঞাসা করি তোমার বাড়ি যাওয়ার পথ তো চেনো তো? কাক বলল, তার চিনি না বলবো, এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। শিয়াল বলল, এই পথ কতদূর গিয়েছে? কাক কথা শুনে বলল, পথ আবার কোথায় যাবে, যেখানকার পথ সেখানেই আছে। পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায় নাকি, না দার্জিলিংয়ে হাওয়া খেতে যায়? শিয়াল শুনে বলল, তুমি ভারী বেয়াদবে, বলি সাক্ষী দিতে যে এই চো মোকদ্দমার কথা কি জানো? কাক বলল, খুব খোক, এতক্ষণে বসে বসে হিসাব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে। মান মানে হলো কচুরি। কচুরি 4 প্রকারের: হিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিভে গজা। খেলে কি হয়? খেলে শেয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাকেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা। সে আসামে থাকতো, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালা জ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শিয়ালকে বলতো তেলচোর, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। বলতেই বিচার সবাই একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ খেপে গিয়ে টপ করে কোলা ব্যাংকে খেয়ে ফেললো। তাই দেখে ছোটাছুটি কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো। শিয়াল একটা ছাতা দিয়ে হুস হুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই চুপ করো, আমি মোকদ্দমা রায় দেবো এবার। এই বলেই কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো, যা বলছি লিখে নাও। মাননীর মোকদ্দমা 24 নম্বর, ফড়িয়ারি সজারু আসামি। দাঁড়াও, এই আসামি কই? তখন সবাই বলল, এই যা, আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি টাকা পয়সা পাবে, তাই সে আপত্তি করলো না। হুকুম হলো, ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত, এমন সময় ছাগলটা ব্যাকরণ সিং বলে পেছন থেকে আমায় একটা ঢু মারলো। তারপরেই আমার কান কামড়ে দিল। অমনি চারদিক কীরকম সব ঘুলিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজো মামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছেন, ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে? আমি তো অবাক। প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না। আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই, আর একটা বেড়াল বেড়ার ওপর বসে গোফে তা দিচ্ছিল। হঠাৎ আমায় দেখতে চকমকিয়ে নামিয়ে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পেছন থেকে একটা ছাগল ব্যাঁ করে চিৎকার করে উঠল। আমি বড় মামার কাছে এসে সব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বলল, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হলে এমন হোৎকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কিনা এখন বয়স বেশি হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম। আশা করছি তোমরা বিশ্বাস করবে। এতক্ষণ শুনছিলেন সুকুমার রায়ের হজ বড় ল, একটি জগা খিচুড়ি পাকানো গল্প, এবং ছোটদের জন্য তিনি লিখেছিলেন। আশা করব আমাদের ভয়েসে আপনাদের খুব ভালো লাগবে এটা শুনতে। এবং কার ভয়েসটা ভালো লেগেছে, কোন ক্যারেক্টারের ভয়েসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর কমেন্টে বলুন গল্পটা কেমন শুনতে লাগলো।
তাছাড়াও আমার চ্যানেলে ডেইলি বেসিসে শর্টস আর ঘটনা আমি শেয়ার করতে থাকি। যেমন এই রবিবারে আপনারা এই গল্প শুনলেন, নেক্সট রবিবারে আমি কথা দিচ্ছি আমি সত্যি ভূতের ঘটনা নিয়ে আসব। আর কিভাবে আপনারা আমার সাথে নিজেদের ঘটনা শেয়ার করবেন সেটাও আমি বলে দিচ্ছি। স্ক্রিনে ভেসে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে অথবা rahasyorajyo@123gmail.com-এ আপনারা নিজেদের ঘটনা লিখে পাঠাতে পারেন অথবা ভয়েস করে পাঠাতে পারেন। আজকের মতো এতটাই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।